রাশেদ এবং ইবু এবং আশরাফ এবং ফজলু তারা গত পর্বে একটা ভয়ঙ্কর কাজ করে ফেলে। তারা মুক্তিবাহিনীর অপারেশনের জন্য গুলি পৌঁছে দেয়। এই পর্বে দেখি তাহলে কি হয়। চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। রাত্রে খেয়ে অন্য দিনের মতোই শুয়ে পড়লাম, কিন্তু আমি জানি এই দিনটা অন্য দিনের মতো না। মুক্তিবাহিনীরা আজ ক্যাম্পটা আক্রমণ করবে। চারিদিক থেকে তারা এগিয়ে আসছে। অন্ধকার যখন আরও গাঢ় হয়ে উঠবে, পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন তাদের মেশিন গান গর্জে উঠবে। বুলেট ছুটবে, গ্রেনেড ফাটবে, মর্টার, মেশিন গান, মানুষের চিৎকার। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। আমি আর ঘুমাতেই পারি না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকি। ভেবেছিলাম সারা রাত বুঝি জেগেই কাটিয়ে দেব, কিন্তু একসময় চোখে ঘুম নেমে এলো। ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখতে থাকি, আর একটু পরপরই ঘুম থেকে জেগে উঠতে থাকি। তারপর আবার ঘুমিয়ে পড়ে আবার চমকে উঠি। একবার স্বপ্নে দেখলাম শফিক ভাই মেশিন গান দিয়ে গুলি করছেন, আর কাদের তার মাঝ দিয়ে ছুটে যাচ্ছে। আমি বলছি, কাদের, যাস নে কাদের। কাদের মাথা ঘুরে বলে, কে কথা বলল, কে? আমি কাদের, আমি। আমি কে? আমি ইবু। ইবু? কোথায় তুই ইবু? ইবু? এই তো আমি। কাদের আমাকে দেখতে পায় না, সে এদিকে সেদিকে তাকিয়ে ডাকতেই থাকে, ইবু, এই ইবু, ইবু। আর ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি শুনলাম বিছানার কাছে দাঁড়িয়ে কে যেন নিচু গলায় ডাকছে, ইবু, এই ইবু, ইবু। আমি ভয় পাওয়া গলায় বললাম, কে? আমি আমি রাশেদ। রাশেদ, কী হয়েছে? রাশেদ ফিসফিস করে বলে, শোন না, বাইরে আসবে একটু, কথা আছে। কোনো শব্দ না করে দরজা খুলে তো বাইরে যাওয়ার উপায়ও নেই। আব্বা আম্মা কেউ একজন জেগে উঠবে। জানলার শিক জোরে বাঁকা করে বের হওয়া যায়, আমি ঠিক সেভাবেই নিচে নেমে এলাম। জিজ্ঞাসা করলাম, কী হয়েছে রাশেদ? একটা ঝামেলা হয়ে গেছে রে। কী ঝামেলা? শফিক ভাইয়ের সাথে আরেকজনের যাওয়ার কথা ছিল। আরেকজন কার? আরে আরেকজন মুক্তিযোদ্ধার, সে যেতে পারেনি। কেন? জানি না রে, কিছু একটা ঝামেলা হয়েছে, মনে হয় রাস্তায় পাহারা খুব বেশি। তাই আমি ঠিক করেছিলাম আমি যাব। তুই? তুই গিয়ে কী করবি? শফিক ভাইকে সাহায্য করব। সবসময় একজনকে গুলির বেল্ট ধরতে হয়, জানিস না? আমি অবশ্য জানতাম না, তাই চুপ করে রইলাম। আমি রওনা দিয়েছিলাম, কিন্তু লাশ কাটা ঘরের ওখানে গিয়ে মনে হচ্ছিল ভিতরে কি যেন নাড়াচাড়া করছে। শুনে তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সত্যি? আরে ধুর, এসব কেমন করে হবে, ভূত বলে তো কিছু নাই। তাহলে ভয় করছিস কেন? তবু ভয় করে। শোন না, তুই যাবি আমার সাথে? আমি? গভীর রাতে জানলা গলে বাসা থেকে বের হয়ে ভয়ঙ্কর একটা যুদ্ধে জড়িয়ে পড়া বাচ্চা ছেলেদের কাজ নয়। অন্য সময় হলে আমি কখনো এটা করতাম না, কিন্তু এখন অন্য ব্যাপার। আমি বললাম, ঠিক আছে, চল যাই। রাশেদ খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে হেসে বলল। আমি বললাম, হাসলি কেন? আমি ভেবেছিলাম তুই রাজি হবি না, তখন আমাকেও যেতে হবে না। এখন তো আর কোনো উপায়ও নেই, যেতেই হবে। তুই তুই আসলে যেতে চাচ্ছিলি না? যেতে চাই না, আবার ভয় করে। কিন্তু বুঝছি তো, শফিক ভাইয়ের সাথে একজনের কারো থাকা দরকার। অপারেশনটা নির্ভরই করছে পুরা শফিক ভাইয়ের ওপর। শফিক ভাইয়ের যদি কিছু হয়, মুক্তিযোদ্ধাদের সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা বাদ দে, চল তাহলে যাই। চল, চল যাই। গভীর রাতে অন্ধকারে নিজেদের আড়াল করে রওনা দিলাম। রাশেদ দাবি করে সে পেছন দিয়ে নানান রকম গলি দিয়ে নূর মোহাম্মদ বেকারিতে পৌঁছে যাবে। অন্য কেউ হলে আমি অবশ্য বিশ্বাস করতাম না, কিন্তু রাশেদের কথা ভিন্ন। রাশেদ কখনোই বাজে কথা বলে না। আজ খুবই অবিশ্বাস্য কথা বলে, কিন্তু বাজে কথা বলে না। শফিক ভাই আমাদের দুইজনকে দেখে খুব অবাক হলেন। চারিদিকে অন্ধকার, তাই তার মুখটা দেখতে পেলাম না, কিন্তু কথা শুনে মনে হলো শুধু অবাক হলেন এমনটা না, কেমন যেন একটু রেগেও গেলেন। বললেন, তোমাদের কি মাথা খারাপ হয়েছে যে এখানে এসেছো? এটা কি বাচ্চাদের খেলা? রাশেদ বলল, আপনি আপনি যদি না চান এক্ষুনি বাড়ি চলে যাব। আমরা এসেছি আপনার একা অসুবিধা যাতে না হয় তাই। তাই বলে তোমরা? আমরা কি কিছু করতে পারি না? ম্যাপ ম্যাপ তৈরি করে দেইনি, গুলি এনে দিইনি, বলেন। এখন যদি তোমাদের কিছু হয়? আপনার যদি কিছু হয়? আমি যুদ্ধ করতে এসেছি। আমরাও যুদ্ধ করতে এসেছি। এটা আপনার যেরকম দেশ, আমাদেরও দেশ।
বলতে গিয়ে আমার গলাটা কেঁপে গেল। রাশেদ বলল, আপনি যদি সত্যি সত্যি বলেন আমরা থাকলে আপনার কোনো অসুবিধা হবে কি না, মানে অসুবিধা হবে, তাহলে আমরা এক্ষুনি চলে যাব, এক্ষুনি। শফিক ভাই খানিকক্ষণ চুপ করে থেকে বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তোমরা থাকো। আচ্ছা শোনো, এদিকে আসো, তোমাদেরকে কয়েকটা জিনিস শিখিয়ে দিই। যদি আমার কিছু হয়, ট্রিগারটা টেনে ধরে রাখবে যতক্ষণ গুলির বেলটা শেষ না হয়। তারপর এখান থেকে পালাবে, বুঝেছো? বুঝেছি। এখানে আসো, কয়েকটা বেসিক জিনিস শিখিয়ে দিই। শফিক ভাই গভীর রাতে নূর মোহাম্মদ বেকারির ছাদে আমাদের লাইট মেশিন গান কেমন করে চালাতে হয় শিখিয়ে দিতে লাগলেন। সারাক্ষণ আমরা ফিসফিস করে নিচু গলায় কথা বলছি, কিন্তু তবু বুঝতে পারি হঠাৎ করে শফিক ভাই আমাদের সাথে আর বাচ্চা ছেলেদের মতো কথা বলছেন না। এমনভাবে আমাদের সাথে কথা বলছেন যেন আমরা তার সমান, যেন আমরাও বড় মানুষ। সেই অন্ধকার রাতে আমি আর রাশেদ হঠাৎ করে বড় হয়ে গেলাম। আমরা তিনজন চুপচাপ বসে আছি। একটু আগেও আকাশে মেঘ ছিল, হঠাৎ মেঘ কেটে যাচ্ছে, সেখানে আকাশে দেখা যাচ্ছে তারা। আমরা চুপচাপ আকাশের তারার দিকে তাকিয়ে আছি। হঠাৎ শফিক ভাই বললেন, যখন গোলাগুলি শুরু হবে তখন তোমরা মাটিতে শুয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। মিলিটারি যখন বুঝতে পারবে আমি এখান থেকে কভার দিচ্ছি তখন এইদিকে গুলি করবে। চেষ্টা করবে আমাকে থামিয়ে দিতে। আমাদের অপারেশনটা শেষ করতে হবে খুব তাড়াতাড়ি, বেশি সময় দেওয়া যাবে না কিন্তু। বেশি সময় দিলে কি হবে? ওরা ভারী অস্ত্র বের করে আনবে। আর আর না হয় অন্য কিছু। আর মানে কি? রিকেলস রাইফেল, খুব শক্ত জিনিস, দালান কোঠার ট্যাঙ্ক পর্যন্ত ধসিয়ে দিতে পারে এরা। কতক্ষণ হবে যুদ্ধ? বেশিক্ষণ না, খুব তাড়াতাড়ি অপারেশন শেষ করতে হবে, সেটাই ভরসা। অস্ত্রাগারটা যদি উড়িয়ে দিতে পারি, কাজ কমপ্লিট। তারপর? তারপর কি হবে? তখন আমরা সরে পড়ব। ওই পাশ থেকে অন্যরা আমাদের কভার দেবে। শফিক ভাই খানিকক্ষণ চুপ থেকে তারপর বললেন, ভয় লাগছে তোমাদের? হ্যাঁ, আমার একটু বমি বমি লাগছে। শফিক ভাই নিচু স্বরে হেসে বললেন, রাত জেগে অভ্যাস নেই তো, তাই বমি বমি লাগছে। আর ভয় লাগলে ঘাবড়িও না, এটা ভয়েরই ব্যাপার। ভয় লাগাটাই স্বাভাবিক। শুধু চেষ্টা করবে মাথাটা ঠান্ডা রাখতে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি চুপ করে রইলাম। শফিক ভাই বললেন, আমি খালি ভাবছি তোমাদের আব্বা আম্মা যখন খবর পাবেন তোমরা এখানে, তখন যে কী অবস্থা হবে। আমি দুর্বলভাবে মাথা নেড়ে বললাম, কী আবার হবে? আমরা চুপ করে বসে থাকি। সামনে মিলিটারি ক্যাম্পে কোনো শব্দ নেই, মনে হয় সবাই ঘুমাচ্ছে, জানেও না একটু পর তাদের কী বিপদ নেমে আসবে, কী ভয়ানক একটা যুদ্ধ হবে। আমি ফিসফিস করে বলি, শফিক ভাই। বলো, কি হলো? আপনার কি ভয় লাগছে? শফিক ভাই নিচু স্বরে হেসে বললেন, হ্যাঁ ইবু, লাগছে। যেখানে ভয় পাওয়ার কথা সেখানে সবাই ভয় পায়। শুধু যারা একটু খ্যাপা গোছের তারা কখনো ভয় পায় না। ভয় পেতে কোনো দোষ নেই, কিন্তু ভয় পেয়েও মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। সেটাই যাকে বলে আসল বীরত্ব। দেখবে যখন যুদ্ধ শুরু হবে হঠাৎ করে ভয়ের কথা মনেই থাকবে না, তখন শুধু কাজ করে যাওয়া, গুলি করে অন্য মুক্তিযোদ্ধাদের কভার দেয়া। ঠিক এই সময় রাতের অন্ধকার আর নৈশব্দকে চৌচির করে খুব কাছ থেকে ট্যাট ট্যাট করে মেশিনগানের গুলি শুরু হলো। আমি আর রাশেদ ভয় পেয়ে মাথা নিচু করে শুয়ে পড়লাম। শফিক ভাই একটুও নড়লেন না। আস্তে আস্তে বললেন, জামাল, এইটা হচ্ছে জামাল। আবার গুলির শব্দ হলো, প্রথমে ছাড়া ছাড়া, তারপর একটানা। বড় বড় কয়েকটা বিস্ফোরণও হলো। শফিক ভাই মাথা বের করে তাকিয়ে আবার বললেন, ভালোই তো ছুঁড়েছে গ্রেনেডটা, এটা রফিক ছাড়া কেউ না। ক্রিকেট খেলায় বল করে হাতের যা মাসল শক্ত করেছে দেখেছো? এত জোরে ছোড়ে যে অবাক হয়ে যাবে। ক্যাম্পের মাঝে হইচই শুরু হয়ে গেছে, চিৎকার করে কথা বলছে, লোকজন ছোটাছুটি করছে। আমি বললাম, শফিক ভাই, গুলি করেন, গুলি করেন। যত দেরিটা করা যায়, পজিশনটা জানতে দিতে চায় না। ছাদে বাংকারে ওঠার চেষ্টা করলে তখন করব। বাংকারে কেউ নাই তো? না, তোমাদের কথাই ঠিক। আমি আর রাশেদ মাথা নিচু করে শুয়ে রইলাম। রাশেদ সাহস করে একবার মাথাটা উঁচু করে আবার নিচু করে ফেলে। প্রচণ্ড গুলির শব্দে কানে তালা লেগে গেল। তার মাঝেই আমি মানুষের গলার শব্দ পেলাম। মনে হলো কে যেন চিৎকার করে বলছে, জয় বাংলা। ইস, কতদিন পর স্বাধীন বাংলার স্লোগানটা শুনলাম। এত গোলাগুলি হইচই তার মাঝেও আমার হৃৎপিণ্ডের শব্দটা শুনতে পাই, ঢাকের মতো শব্দ করছে। মাটিতে মাথা লাগিয়ে মনে মনে বললাম,
হে খোদা, আমাদের সবাইকে তুমি বাঁচিয়ে রাখো খোদা, বাঁচিয়ে রাখো। শফিক ভাই বললেন, একশালা বাংকারে ওঠার চেষ্টা করছে, দেই একটা, এখনই দেই। কানের কাছ থেকে হঠাৎ করে একটা মেশিন গান গর্জে উঠল। রাশেদ মাথা উঁচু করে বলল, মরেছে, মারা গেছে? জানি না, গড়িয়ে পড়ে গেল। কভার নেওয়ার জন্য নাকি গুলি খেয়ে, বোঝা যাচ্ছে না। তোমরা উঠবে না, খবরদার উঠবে না, এখনই আমাদেরকে গুলি করবে কিন্তু। শফিক ভাইয়ের কথা শেষ হওয়ার আগেই আমাদের মাথার উপর দিয়ে শীষ দেওয়ার মতো করে কি জানি ছুটে গেল, আর প্রায় সাথে সাথেই গুলির শব্দ শোনা গেল। নিশ্চয়ই আমাদেরকে গুলি করেছে। বুলেট শব্দ থেকে আগে যায়, তাই শব্দটা শোনা যায় পরে। আমি মাটিতে মাথা লাগিয়ে শুয়ে রইলাম। হে খোদা, হে পরম করুণাময়, তুমি আমাদের যুদ্ধে জয়ী করে দাও খোদা, যুদ্ধে জয়ী করে দাও। শফিক ভাই ছাড়া ছাড়াভাবে গুলি করতে লাগলেন। ফাঁকা কার্তুজের খুলি ছিটকে ছিটকে বের হতে লাগলো। বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে এলো। তার মাঝে আমি আর রাশেদ খাপটি মেরে পড়ে থাকি। রাশেদ চিৎকার করে বলে, কী অবস্থা শফিক ভাই? ভালো, ভালো, খুব ভালো, শুয়ে থাকো, এখন উঠবে না। আমরা শুয়ে থেকে এক ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী হলাম। যুদ্ধ, যার অর্থ একজন মানুষের অন্য মানুষকে মেরে ফেলার চেষ্টা করা, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে। যেই যুদ্ধ আমাদের করার কথা ছিল না, সেই যুদ্ধে একদিকে পাকিস্তানি মিলিটারি, যারা সারা জীবন শুধু এটাই শিখেছে কিভাবে মানুষ মারতে হয়, আর অন্যদিকে শফিক ভাইয়ের মতো ছেলেরা, যাদের যুদ্ধ করার কথা না, এখন স্কুল কলেজে পড়াশোনা করার কথা। আমাদের মাথার ওপর দিয়ে শীষ দেওয়ার মতো শব্দ করে বুলেট উড়ে যাচ্ছে। দেয়ালে গুলি লেগে কখনো আমাদের ওপর চুনবালি খসে পড়ছে। আশেপাশে চারিদিকে জিনিসপত্র ভেঙে পড়ছে, তার মাঝেও আমরা মাথা নিচু করে শুয়ে থাকি। হে খোদা, হে পরম করুণাময়। ঠিক এই সময় শফিক ভাই গুলি খেলেন। আমরা বুঝতে পারিনি। হঠাৎ দেখলাম শফিক ভাই যন্ত্রণার মতো একটা শব্দ করে কেমন যেন গড়িয়ে নিচে পড়ে গেলেন। আমি ভয় পাওয়া গলায় ডাকলাম, শফিক ভাই, শফিক ভাই। শফিক ভাই কোনো কথা বললেন না। রাশেদ গড়িয়ে গড়িয়ে শফিক ভাইয়ের কাছে যেতে থাকে। আমিও পিছু গেলাম। কাছে গিয়ে ডাকলাম, শফিক ভাই। শফিক ভাই যন্ত্রণার মতো শব্দ করে হাঁপাতে হাঁপাতে বললেন, যাও, যাও, কভার দাও। কভার? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আমরা বুঝতে পারলাম শফিক ভাই আমাদের গুলি করতে বলছেন। আমি বললাম, কিন্তু আপনি? তাড়াতাড়ি যাও। আমি আর রাশেদ গুড়ি মেরে এসএমজিটার দিকে এগিয়ে যাই। সেটাকে শক্ত করে চেপে ট্রিগার টেনে ধরলাম। সাথে সাথে ভয়ঙ্কর কর্কশ শব্দে পুরো এসএমজিটা জীবন্ত প্রাণীর মতো ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। ভিতর থেকে গুলি বেরিয়ে এলো আগুনের হলকার মতো। আর একটু নিচে, ডান দিকে, ডান দিকে। শফিক ভাইয়ের কথা বলতে কষ্ট হচ্ছিল। নিঃশ্বাস নিয়ে বললেন, সিঁড়ির দিকে এম করো। আমরা সিঁড়ির দিকে নিশানা করে আবার ট্রিগার টেনে ধরলাম। সাথে সাথে ভয়ঙ্কর শব্দ করে আবার গুলি বের হতে থাকে। থরথর করে কাঁপতে থাকে মেশিন গান। সিঁড়ি বেয়ে একজন উপরে ওঠার চেষ্টা করছিল, হঠাৎ সে লাফিয়ে সরে গেল। থামো, এখন থামো। আমরা থামলাম। শফিক ভাই আবার একটা কাতর শব্দ করলেন, আবার শুরু করো। আমরা আবার ট্রিগার টেনে ধরলাম। ভয়ঙ্কর শব্দ করে মেশিন গানটা থরথর করে কাঁপতে থাকে। গুলির বৃষ্টি হতে থাকে তার ভেতর থেকে। প্রচণ্ড দম বন্ধ করা আতঙ্কটা এখন আর নেই। শুধু আতঙ্ক নয়, দুঃখ, কষ্ট, ব্যথা কিছুই নেই। মাথার মাঝে কেমন যেন একটা ভোঁতা ভোঁতা ভাব, যেন কিছু হলে আর কিছু এসে যায় না, যেন কোনো কিছুর একটা শুরু ছিল না, আবার এটার কোনো শেষও নেই। যেন এইভাবে ট্রিগার ধরে রাখাটাই হচ্ছে আমাদের জীবন। এই বাইরে কিছু ছিল না, কিছু থাকবেও না। থামো, এখন থামো। আমরা থামলাম। ঠিক তখন প্রচণ্ড বিস্ফোরণে চারিদিক আলো হয়ে গেল। আমরা গরম বাতাসের ঝাপটা অনুভব করলাম। মনে হলো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝি ফেটে চৌচির হয়ে গেল। একটা বিস্ফোরণ শেষ হতে আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। শফিক ভাই ক্লান্ত স্বরে বললেন, গুড জব, ওয়েল ডান। আপনার কি হয়েছে? গুলি লেগেছে। কোথায়? পায়ে। এসএসজিতে লেগে ছিটকে গেছে, ব্লিডিং হচ্ছে। হাড় ভেঙেছে কিনা বুঝতে পারছি না। শফিক ভাই যন্ত্রণার মতো শব্দ করে পাটা নাড়ানোর চেষ্টা করলেন, পারলেন না। ওঠার চেষ্টা করেও ধপ করে পড়ে গেলেন। কাতর শব্দ করে পকেট থেকে একটা রুমাল বের করে পায়ের ওপর শক্ত করে বাঁধলেন। তারপর দেয়ালে হেলান দিয়ে বললেন, উফ, কি যে একটা ঝামেলা। শফিক ভাই বাইরে তাকালেন।
এখনও ছাড়া ছাড়া বিস্ফোরণ হচ্ছে। চারিদিকে আগুন লেগে গেছে, তার মাঝে মানুষজন ছোটাছুটি করছে। চারিদিকে চিৎকার, হইচই। শফিক ভাই বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কি যেন ভেবে চমকে উঠলেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা যাও, এক্ষুনি যাও। যাব? হ্যাঁ, এক্ষুনি যাও। কিন্তু আপনি? উফ, আমার কথা তোমাদের ভাবতে হবে না, তোমরা যাও, মিলিটারি আসছে, পালাও। কিন্তু আপনাকে ছেড়ে? আমার দায়িত্ব আমি নেব, তোমরা যাও এই মুহূর্তে, রাইট নাও। কিন্তু শফিক ভাই এবারে চিৎকার করে বললেন, তোমরা যাও, দিস ইজ অ্যান অর্ডার। আমরা উঠে দাঁড়ালাম। কিছু আর ভাবতে পারছি না। কেমন একটা ঘোরের মাঝে বের হয়ে এলাম। চারিদিকে আগুন জ্বলছে, আগুনের শিখায় সব কিছু কেমন যেন অবাস্তব মনে হচ্ছে। মানুষজন চিৎকার করে ছোটাছুটি করছে। একজন মানুষ তার বাচ্চাকে বুকে চেপে ছুটে 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 যাচ্ছে, তার পিছে তার স্ত্রী। কি ভয়ানক আতঙ্ক চোখে মুখে। হঠাৎ আমরা থমকে দাঁড়ালাম। মিলিটারির একটা দল ছুটে আসছে, সাথে কিছু রাজাকার। আমাদের পাশ কাটিয়ে সবাই ছুটে গেল। ওরা নূর মোহাম্মদ বেকারির দিকে ছুটে যাচ্ছে। কিছু কি টের পেয়েছে ওরা? আজকে এই পর্যন্তই, মানে এই পর্বে এই পর্যন্তই। টাটা।